রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ইরানের কারাগারে গুপ্তচর বৃত্তির অভিযোগে আটক সুইস নাগরিকের আত্মহত্যা। ফ্রান্সে ইরানের জন্য অবমাননাকর পোস্টারের বিরুদ্ধে তেহরানের তীব্র প্রতিবাদ। জোসেফ আউন লেবাননের প্রেসিডেন্ট নির্বাচিত, অভিনন্দন জানাল ইরান। লেবাননে 2 বছরের রাজনৈতিক অচলাবস্থার অবসান। সংস্কার পরিকল্পনা এগিয়ে নিয়ে আমরা বিদায় নেব, আদিলুর রহমান। নির্বাচনে সংস্কারের প্রথম ধাপ, আমির খসরু। এবং নন বায়োলজিক্যাল হবার মিথ্যা দাবির ব্যাপারে নরেন্দ্র মোদীর স্বীকারোক্তি। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি নাসির মাহমুদ। ইরানে গুপ্তচর বৃত্তির অভিযোগে আটক সুইজারল্যান্ডের একজন নাগরিক কারাগারে আত্মহত্যা করেছেন। ইরানের সেমনান প্রদেশের প্রধান বিচারপতি মোহাম্মদ সিদ্দিক আকবরী এ খবর জানিয়ে বলেছেন, সেমনানের প্রধান কারাগারে এই ঘটনা ঘটেছে। তিনি আরও জানান, আটক সুইস নাগরিক ডিভিশন প্রাপ্ত বন্দী ছিলেন এবং তার সঙ্গে এক কক্ষে একজন ইরানি বন্দীও ছিলেন। বৃহস্পতিবার সকালে সুইস বন্দী তার ইরানি সহবন্দীকে তার জন্য খাবার আনতে অনুরোধ করেন। ওই সহবন্দী খাবার আনতে গেলে সুইস নাগরিক নিজ কক্ষে আত্মহত্যা করেন। সুইস নাগরিক কিভাবে আত্মহত্যা করেছেন সে বিষয়ের প্রতি ইঙ্গিত না করে তিনি বলেন, জরুরি ভিত্তিতে ওই বিদেশি বন্দীকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলেও তাকে বাঁচানোর চেষ্টা ব্যর্থ হয়েছে। বিচারপতি আকবরী বলেন, সকল আলামত পরীক্ষা করে বিচার বিভাগ নিশ্চিত হয়েছে যে আটক ব্যক্তি আত্মহত্যা করেছেন। ওদিকে সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানে দেশটির এক নাগরিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে একটি বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে, এ বিষয়ে সুইস সরকার ইরানের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে। ফ্রান্সের একজন সিটি মেয়র ইরানের শীর্ষ নেতৃত্বের অবমাননা করে যে পোস্টার ছাপিয়েছিলেন তার তীব্র নিন্দা জানিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এর মাধ্যমে আন্তর্জাতিক রীতিনীতির চরম লঙ্ঘন করা হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম ইউরোপ বিষয়ক মহাপরিচালক মাজিদ নিলি গতকাল ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় বেজিয়ের শহরের মেয়রের তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, ওই সিটি কর্তৃপক্ষ ইরান ও এর শীর্ষ নেতৃত্বের অবমাননা করেছে। তিনি বলেন, এ ধরনের পদক্ষেপের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে গ্রহণযোগ্য আইন ও রীতিনীতি লঙ্ঘন করা হয়েছে। সেই সঙ্গে এর মাধ্যমে সুস্পষ্টভাবে ঘৃণা ছড়ানোর চেষ্টা করা হয়েছে। তিনি বিশ্বের সকল দেশের পক্ষ থেকে অন্যান্য দেশের সংস্কৃতি ও ধর্মীয় মূল্যবোধ রক্ষা করার আহ্বান জানান। নীলি আরও বলেন, বিষয়টি নিয়ে ইরান কূটনৈতিক চ্যানেলে ফ্রান্স সরকারের কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছে। ইরানের পক্ষ থেকে প্রতিবাদ জানানোর পর বেজিয়ের শহর থেকে ওই অবমাননাকর পোস্টার সরিয়ে ফেলা হয়েছে বলে প্যারিস থেকে পাওয়া খবরে জানা গেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মাজিদ নিলি বলেন, ভবিষ্যতে এ ধরনের উস্কানিমূলক ঘটনার পুনরাবৃত্তি রোধ করতে প্যারিস সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে তেহরান। লেবাননের পার্লামেন্ট 2 বছরের রাজনৈতিক অচলাবস্থার অবসান ঘটিয়ে দেশটির সেনাপ্রধান জোসেফ আউনকে নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করেছে। 128 আসন বিশিষ্ট সংসদে বৃহস্পতিবার 2 দফা ভোটাভুটিতে 99 ভোট পেয়ে আউন প্রেসিডেন্ট নির্বাচিত হন। এই ভোটাভুটির আগে গত 2 বছরে লেবাননের পার্লামেন্টে প্রেসিডেন্ট নির্বাচনের মোট 12টি প্রচেষ্টা ব্যর্থ হয়। 2022 সালের অক্টোবরে সাবেক প্রেসিডেন্ট মিশেল আউনের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর থেকে লেবানন কার্যত প্রেসিডেন্টবিহীন অচলাবস্থায় ছিল। মিশেল আউনের সঙ্গে নবনির্বাচিত প্রেসিডেন্ট জোসেফ আউনের কোনো আত্মীয়তার সম্পর্ক নেই। লেবাননের সংবিধান অনুযায়ী একজন সুন্নি মুসলমান প্রেসিডেন্ট, একজন শিয়া মুসলমান পার্লামেন্ট স্পিকার ও একজন খ্রিস্টান দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হবেন। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ এর আগে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে সে দেশের
একটি ছোট খ্রিস্টান দলের নেতা সুলেমান ফ্রাঞ্জিয়ের প্রতি সমর্থন দিয়েছিল, কিন্তু বুধবার ফ্রাঞ্জিয়ে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে গিয়ে জোসেফ আউনের প্রতি সমর্থন জানালে আউনের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পথ উন্মোচিত হয়। এদিকে লেবাননের নবনির্বাচিত প্রেসিডেন্ট জোসেফ আউনকে অভিনন্দন জানিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। তেহরান আশা প্রকাশ করে বলেছে, প্রেসিডেন্ট আউনের নেতৃত্বে লেবাননের উত্তরোত্তর সমৃদ্ধি হবে এবং তাঁর শাসনামলে তেহরানের সঙ্গে বৈরুতের সম্পর্ক আরও শক্তিশালী হবে। লেবাননের ইরান দূতাবাস বৃহস্পতিবার নিজের অফিসিয়াল এক্স পেজে দেওয়া এক পোস্টে তেহরানের এই অবস্থানের কথা জানায়। পোস্টে আশা প্রকাশ করা হয়, আগামী দিনগুলোতে সকল ক্ষেত্রে ভ্রাতৃপ্রতিম দুদেশের সম্পর্ক আরও শক্তিশালী হবে। আরবি ভাষায় প্রকাশিত পোস্টটিতে বলা হয়, বড় ধরনের সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জেনারেল জোসেফ আউনের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার ঘটনায় আমরা ভ্রাতৃপ্রতিম লেবাননের জনগণকে অভিনন্দন জানাচ্ছি। প্রেসিডেন্ট আউন পশ্চিম এশিয়া অঞ্চলে স্থিতিশীলতা প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে পারবেন বলেও ইরান দূতাবাস আশা প্রকাশ করেছে। এর আগে বৃহস্পতিবার লেবাননের পার্লামেন্ট 2 বছরের রাজনৈতিক অচলাবস্থার অবসান ঘটিয়ে দেশটির সেনাপ্রধান জোসেফ আউনকে নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করে। 128 আসন বিশিষ্ট সংসদে বৃহস্পতিবার 2 দফা ভোটাভুটিতে 99 ভোট পেয়ে আউন প্রেসিডেন্ট নির্বাচিত হন। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যে শর্টে 25 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের সংস্কার পরিকল্পনা এগিয়ে নিতে সবাইকে পাশে থাকার আহ্বান জানিয়েছেন দেশটির অন্তর্বর্তীকালীন সরকারের শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। তিনি বলেন, দীর্ঘদিন ধরে যেসব কাজ জমে আছে সেগুলো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ড মোহাম্মদ ইউনূসের পরিকল্পনায় আমরা কাজ করে যাচ্ছি। সবার সহযোগিতা কামনা করে তিনি বলেন, আপনারা আমাদের পাশে থাকবেন, যথাসাধ্য চেষ্টা করে যে সংস্কারের পরিকল্পনা আছে সেটুকু এগিয়ে নিয়ে আমরা আপনাদের থেকে বিদায় নেব। এদিকে বিএনপির অপর স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচনী সংস্কারের প্রথম ধাপ। তিনি বলেন, এটা দিয়ে শুরু করতে হবে সংস্কার এবং গণতন্ত্রের আন্দোলন। যে পরিবর্তনের প্রত্যাশা সেটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে হবে আগামী দিনে। অপরদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম বলেছেন, জামায়াতের সঙ্গে এমন কোনো দূরত্ব আসেনি। আজ সকালে সমমনা জোটের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, জামায়াতের সঙ্গে ফরমালি যুগপৎ আন্দোলনে আমরা ছিলাম না। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন, আমিও মানুষ, ঈশ্বর নই। তবে লোকসভা ভোটের আগে তিনি বলেছিলেন, তার জন্ম জৈবিক প্রক্রিয়ায় নয়, তার শক্তির উৎস ঈশ্বর প্রদত্ত, ঈশ্বরের অংশ আছে তার মধ্যে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেই বক্তব্য নিয়ে তীব্র সমালোচনা হয়। বিরোধীরা মোদীকে নন বায়োলজিক্যাল প্রধানমন্ত্রী বলে কটাক্ষ করেন। এবার সেই মোদী বললেন, তিনিও সম্প্রতি শিল্পপতি জেরোধার অন্যতম কর্ণধার নিখিল কামাথের পডকাস্টে অংশ নিয়ে এসব কথা বলেন। তিনি বলেন, আমিও আর 5 জনের মতো সাধারণ মানুষ, কোনো ঈশ্বর নই। একটা ভাষণে অযাচিত মন্তব্য করেছিলাম, ভুল তো আমারও হয়, আমিও মানুষ। ঠিক কী প্রসঙ্গে প্রধানমন্ত্রী এই কথা বলেছেন সেটা স্পষ্ট নয়, তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই মন্তব্যকে অনেকে লোকসভা ভোটের আগে তার করা মন্তব্যের সঙ্গে তুলনা করেছেন। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn। বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। জাতিসংঘের সহায়তায় সিরিয়ায় একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের আহ্বান জানিয়েছে পাকিস্তান। বার্তা সংস্থা ইরনার বরাত দিয়ে ফার্স্ট টুডে জানিয়েছে, জাতিসংঘে নিযুক্ত পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি মুনির আকরাম নিরাপত্তা পরিষদের বৈঠকে ওই আহ্বান জানান। সিরিয়ার পরিস্থিতির উপর জোর দিয়ে তিনি বলেন, সিরিয়ার ঐক্য এবং জাতীয় সার্বভৌমত্ব রক্ষার জন্য একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠন অনিবার্য। ওই সরকার গঠন প্রক্রিয়ায় জাতিসংঘের সমর্থন ও সহায়তা থাকা উচিত বলেও
বলেও মনির আকরাম মন্তব্য করেন। জাতিসংঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আরও বলেন, সিরিয়ায় শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর করা সেদেশের জনগণের রাজনৈতিক, নিরাপত্তা এবং কল্যাণমূলক বিষয়গুলোকে এগিয়ে নেওয়ার জন্য একটি অপরিহার্য বিষয়। সিরিয়ার সশস্ত্র বিরোধী দল এবং সন্ত্রাসীরা বাশার আসাদকে ক্ষমতা থেকে অপসারণের লক্ষ্যে ২৭ নভেম্বর ২০২৪ তারিখে আলেপ্পোর উত্তর পশ্চিম, পশ্চিম এবং দক্ষিণ পশ্চিম অঞ্চলে অভিযান শুরু করে। ১১ দিন পর ৮ ডিসেম্বরে তারা দামেস্ক শহরের নিয়ন্ত্রণ নেয় এবং বাশার আসাদ দেশত্যাগ করে। হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য মুসা আবু মারজুক বলেছেন, ২০ জানুয়ারির আগেই একটি চুক্তিতে পৌঁছানো এবং যুদ্ধ সমাপ্তির ব্যাপারে আমরা ভীষণ আশাবাদী। আবু মারজুক জোর দিয়ে বলেন যে ২০ জানুয়ারির আগে একটি চুক্তিতে পৌঁছানো এবং যুদ্ধ শেষ করার জন্য এবং নেতানিয়াহুই সেই ব্যক্তি যিনি গত কয়েক মাস ধরে চুক্তিতে পৌঁছাতে বাধা দিয়েছিলেন, আজ তিনি চুক্তিটি সম্পন্ন করার ক্ষেত্রে প্রধান বাধা। আবু মারজুক বলেন, ২০ জানুয়ারির আগে সমঝোতায় পৌঁছানো এবং যুদ্ধ বন্ধের প্রবল সম্ভাবনার ব্যাপারে আমরা আশাবাদী। এই আশাবাদের পেছনে যৌক্তিক কারণ হিসেবে তিনি বলেন, আমেরিকার নির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পের অবস্থান বিপক্ষে। তিনি চুক্তি সম্পন্ন করার জন্য এবং যুদ্ধ শেষ করার জন্য ২০ জানুয়ারি তারিখ নির্ধারণ করে দিয়েছেন। এর পাশাপাশি মধ্যস্থতাকারী সকল পক্ষের বৈঠকে ইসরায়েলি প্রতিনিধির দলের ক্ষমতা সীমিত করা, গাজা একটি সম্পূর্ণ এবং অন্তর্ভুক্তিমূলক চুক্তিতে পৌঁছানোর জন্য ইহুদিবাদী সরকারের উপর আন্তর্জাতিক বিভিন্ন মহলের ক্রমাগত চাপ ইত্যাদি কারণে একটি চুক্তিতে পৌঁছানো এবং যুদ্ধের অবসান ঘটানো থেকে খুব বেশি দূরে নই বলে মন্তব্য করেন হামাসের এই নেতা। ইরানের সেনাবাহিনীতে অচিরেই নতুন ১,০০০ কৌশলগত ড্রোন যুক্ত করা হচ্ছে বলে খবর দিয়েছে এই বাহিনী। এটি বলেছে, এর মাধ্যমে দেশের প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী হবে। ইরানের সেনাবাহিনীর গণসংযোগ অধিদপ্তর বৃহস্পতিবার জানিয়েছে, দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় উৎপাদিত ড্রোনগুলো আগামী কয়েকদিনের মধ্যে সেনাবাহিনীতে যুক্ত হবে। ইরানের সেনাবাহিনীর স্থল বিভাগের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হায়দারি বৃহস্পতিবার এক অনুষ্ঠানে বলেন, তাঁর বাহিনী হাজার হাজার ড্রোন সহ অন্যান্য অত্যাধুনিক সামরিক সরঞ্জাম গ্রহণ ও সেগুলো ব্যবহার করার সক্ষমতা অর্জন করেছে। ইরানের নতুন এই কৌশলগত ড্রোনের ৪টি জরুরি সক্ষমতা রয়েছে বলে জানান জেনারেল হায়দারি। ইসলামী প্রজাতন্ত্র ইরানের স্বেচ্ছাসেবী গণবাহিনী বাসিজের ১,১০,০০০ সদস্য আজ শুক্রবার তেহরানে প্রতিরক্ষা ক্ষেত্রে তাদের নানা সক্ষমতা প্রদর্শন করেছে। এইসব প্রতিরক্ষা সক্ষমতার মধ্যে ছিল নানা ধরনের সন্ত্রাসী হুমকির মোকাবিলা এবং ত্রাণ ও উদ্ধার অভিযানে অংশগ্রহণ। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির আয়োজিত প্যারেড কর্মসূচির অংশ হিসেবে এইসব তৎপরতায় অংশ নেন বাসিজের এই সদস্যরা। ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল হুতি ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে তাঁর দেশের সশস্ত্র বাহিনীর সাম্প্রতিক হামলার ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেছেন, এসব হামলায় প্রমাণিত হয়েছে ইসরায়েলের পক্ষে ইয়েমেনের হাইপারসনিক বা শব্দের চেয়ে দ্রুত গতির ক্ষেপণাস্ত্র শনাক্ত বা গুলি করে ভূপাতিত করা সম্ভব নয়। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার